वन्दे कवीन्द्रवक्त्रेन्दु लास्य मन्दिरनर्तकीं देवीं सूक्तिपरिस्पन्द সুন্দরাভিনয়োজ্জ্বলাম। এর আগে আমরা আলোচনা করেছিলাম কাব্যের এই বক্রোক্তি জীবিত গ্রন্থের মঙ্গল পদ্য এবং বক্রোক্তি জীবিতের বৃত্তির মঙ্গল পদ্য, তার সাথে কাব্যের প্রয়োজন কি আচার্য কুন্তকের মতে তা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আচার্য কুন্তকের মতে কাব্যের স্বরূপ, কাব্যের সামান্য লক্ষণ এবং কাব্যের বিশেষ লক্ষণ এবং কি ধরনের পদ্য কাব্য হতে পারে না, এই বিষয়গুলো একটু দেখব। দেখা যাক, প্রথমে হচ্ছে কাব্যের স্বরূপ। দেখো কাব্যের স্বরূপ নিয়ে কি বলছে 6 নম্বর কারিকাতে, অলঙ্কৃতের অলঙ্কার্যম অপোধৃত্য বিবেচ্যতে তদুপায়তয়া তত্ত্বম সালঙ্কারস্য কাব্যতা। এটা হচ্ছে মূল কারিকাটা। এর মানে কি বলছে, এখানে তো দুটো যদি ভেঙে দেখি দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে অলঙ্কৃতিহি অলঙ্কার্যম, অলঙ্কৃতিহি অলঙ্কার্যম। আর সন্ধি ভেঙে দিলে কি হবে, অলঙ্কৃতিহি অলঙ্কার্যম অপধৃত্য বিবেচ্যতে। বিবেচ্যতে নাম বিবেচনম ক্রিয়তে, বিবেচনা করা হবে, বিস্তারে আলোচনা করা হবে। কিভাবে আলোচনা করা হবে, অপধৃতীয়, অপধৃতীয় মানে পৃথক করে, দুটোকে আলাদা আলাদা করে। কোন দুটোকে আলাদা আলাদা করে, অলঙ্কৃতিহি অলঙ্কার্যম, অলঙ্কৃতি এবং অলঙ্কার্য, এই দুটোকে আলাদা আলাদা করে আমি এক্ষুনি বিবেচনা করতে চলেছি। আচার্য কিন্তু এটা বলছে। আচ্ছা, অলঙ্কৃতি মানে কি? অলঙ্কৃতি মানে হচ্ছে অলংকার। যেমন উপমা অলংকার, রূপক অলংকার, যমক অলংকার, এরকম যে অলংকারগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অলঙ্কৃতি বা অলংকার। আর অলংকারিয়ম, অলংকারিয়ম জিনিসটা কি না, যাকে অলংকৃত করা হয়। দেখো, যদি আমরা এমনি আমাদের যেটা চলিত ভাষাতে যেটা অলংকার বলি, ধরো গহনাকে অলংকার বলি, আর গহনার দ্বারা যাকে অলংকৃত করা হয় মানে যে অলংকৃত হয় সে নিজে হচ্ছে অলংকার্য, যে অলংকরণের যোগ্য সে হচ্ছে অলংকারিয়ম। আর যেটা দ্বারা অলংকৃত করা হয় সেটাকে বলা হচ্ছে অলংকার। ধরো যদি কোনো নারী ভূষণ ধারণ করে তাহলে সেই নারী হয়ে যাবে অলংকারীয়, আর যার দ্বারা তিনি ভূষিত হবেন সেটা হয়ে যাবে অলংকৃতি বা অলংকার। সহজ কথা একদম। তো কাব্যেতেও অলংকৃতি অলংকারীয় কি কি? না, কাব্যের মধ্যে থাকে কি অ্যাকচুয়ালি শব্দ আর অর্থ। তো ওই শব্দ এবং অর্থ, প্রকৃতপক্ষে কাব্য নিজে হচ্ছে অলংকারীয়, মানে তাকে অলংকার যুক্ত করা হয়। আর অলংকৃতিটা কি না, যার দ্বারা অলংকৃত করা হয়, যেমন রূপক চমক যেটা বললাম, এই হচ্ছে ব্যাপার। তারপরে কি বলছে, তদুপায় তয়া তত্ত্বম। আচ্ছা, কেন এমনটা করে বিচার বিচার করা হচ্ছে? কারণ এমন ভাবে বিচার করলেই তদুপায়, তস্য উপায় তদুপায়, তস্য ভাব তদুপায়তা তয়া, তদুপায় তয়া। অর্থাৎ এইভাবে এই রূপে যদি বিবেচনা করা হয় তাহলেই গিয়ে কি তত্ত্বম, এখানে ধরো ক্রিয়াপদ হচ্ছে জ্ঞায়তে। তৎ মানে হচ্ছে কাব্য, তাহলে কাব্যত্ব, কোথায় কাব্য হবে কোথায় কাব্য হবে না, এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা কাব্য কি আর কাব্যের অলংকার কি দুটোকে আলাদা আলাদা করে বিবেচনা করতে পারবো। এর পরের অংশটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কি বলছে, সালঙ্কারস্য কাব্যতা। কাব্য কখন হয় না, অলংকার যুক্ত শব্দ অর্থেই কাব্য হয়। এমনটা নয় যে আগে কাব্য লিখলাম, লেখার পরে কাব্যে দুটো অলংকার যোগ করে দিলাম, এটা হয় না। সালঙ্কারস্য কাব্যতা, অর্থাৎ অলংকার যুক্ত শব্দ এবং অর্থই মিলে গিয়ে গিয়ে কাব্য হয়। কাব্য লেখার পরে অলংকার দেওয়া হয় না। অলংকৃত শব্দ, অলংকৃত অলংকৃত অর্থ দুইয়ে মিলে কাব্য হয়। এটা হচ্ছে আচার্য কুন্তকের প্রথম কাব্যের স্বরূপ। সেটা কি, সালঙ্কারস্য কাব্যতা। তোমাদের পরীক্ষাতে পড়তেই পারে, সালঙ্কারস্য কাব্যতা ইতি কস্য মতম, এটা কার মত? আচার্য কুন্তকের মত। দেখো এর বৃত্তিটা আমরা দেখব, কি বলছে দেখো। আচ্ছা, এখানে একটু রিকার গুলো এই বৃত্তিতে একটু লেখা নেই, একটু বুঝে নিতে হবে একটু। অলঙ্কৃতি অলঙ্করণম অলঙ্ক্রিয়তে ইয়া ইতি বিগৃহ্য। অলঙ্কৃতি মানে কি, যেটা বললাম, অলঙ্করণম, যার দ্বারা অলঙ্কৃত করা হয় সেই হচ্ছে অলঙ্কৃতি বা অলঙ্কার। সা বিবেচ্যতে বিচার্যতে, সেই অলঙ্কার বা অলঙ্কৃতি কি তারই বিবেচনা করা হবে। ইয়চ্চ অলঙ্কারিয়ম অলঙ্করণীয়ম বাচক রূপম বাচ্য রূপম চ তদপি বিবেচ্যতে। আর যাকে অলঙ্কৃত করা হবে, যেটা বললাম কাব্যের মধ্যে বাচক শব্দ এবং বাচ্যার্থ থাকে, তাই তাদেরও বিবেচনা করা হবে। তয়োঃ সামান্য বিশেষ লক্ষণ দ্বারেণ স্বরূপ নিরূপণম ক্রিয়তে। তয়োঃ, ওই দুইজনের, কোন দুইজনের, বাচক শব্দ এবং বাচ্যার্থ, এই দুইজনের সামান্য এবং বিশেষ লক্ষণ নিরূপণের মাধ্যমেই তাদের স্বরূপ নির্ণয় করা হবে।
প্রথম মানে কি প্রকারে করা হবে বিবেচনাটা, যেটা বললাম, অপধৃত্য। অপধৃত্য মানে কি? নিষ্কৃষ্য পৃথক পৃথক অবস্থাপ্য, অর্থাৎ আলাদা আলাদা করে। যেমন আমরা যখন ব্যাকরণ শাস্ত্র পড়ি, সেখানে আমরা কি করি? প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখি, এখানে কি ধরো ভবতী রূপ ধাতু রূপটি রয়েছে, ভবতীতে কি ধাতু রয়েছে, তাতে কোন প্রত্যয় রয়েছে, বা কি উম, যা আছে ওগুলো আমরা বিবেচনা করে দেখি, ভেঙে ভেঙে দেখি, তখন তো বুঝতে পারি যে ভূ ধাতু কি প্রত্যয়, এগুলো আমরা বুঝতে পারি। দেখো এখানে কি বলছে, यत्र সমুদায় রূপে তয়োর অন্তর্ভাবঃ স্মাৎ বিভাজ্য, অর্থাৎ শব্দ এবং অর্থ এরা তো মিলেমিশে কাব্যতে থাকে। তো এই কাব্য থেকে, কাব্যতে এদের অন্তর্ভাব থাকে, সেই কাব্যতে মিলেমিশে থাকা শব্দ এবং অর্থকে আলাদা আলাদা করে বিবেচনা করা হবে। কেন? কেন হেতু না, কেন এমনটা করে বিবেচনা করবেন? কারণ তদুপায়তয়া, এই উপায়ের মাধ্যমেই কাব্যতত্ত্বকে বোঝা যেতে পারে। তদিতি কাব্যম পরামৃশ্যতে, তত্ত্বম কথাটা বলা হলো না, তত্ত্বম, তৎপদের দ্বারা অর্থ হচ্ছে কাব্যম। এই উপায়েই কাব্যকে, মানে সেটা পুরো বাক্যটা এরকম হবে, তদুপায়তয়া কাব্যত্বম তদুপায়তয়া তত্ত্বম জ্ঞায়তে। এই উপায়ের দ্বারাই কাব্যকে বোঝা যায়। আর কি? তস্য উপায় তদুপায় তস্য ভাবস তদুপায়তা, উপায় তদুপায়তয়া তয়া তদ হেতুভূতয়া, যেটাই বললাম যে সেই তস্য উপায় ইতি তদুপায়ঃ, তস্য ভাবঃ তদুপায়তা তদুপায়তয়া বা হেতুভূতয়া। এই এর মাধ্যমেই, এই উপায়টার মাধ্যমে, কোন উপায়টার মাধ্যমে? শব্দ এবং অর্থকে আলাদা আলাদা করে বিচার করার, বিশ্লেষণ করার যে উপায়, এই উপায়ের মাধ্যমে কাব্যকে বোঝা যেতে পারে। তদ এবং বিধো বিবেকঃ কাব্য ব্যুৎপত্তি উপায়তাম প্রতিপদ্যতে। এই উপায়ের মাধ্যমে কাব্যের তত্ত্ব, কাব্যতে ব্যুৎপত্তি আছে কি নেই এটা বোঝা যেতে পারে। দৃশ্যতে চ, আচ্ছা, আচার্য কুন্তক বলছেন, এমনটা ভাববেন না যে শুধুমাত্র আমি প্রথম কাব্যকে বোঝানোর জন্য কাব্যের মধ্যে থাকা যে বাচক শব্দ, বাচ্যার্থ, তাদেরকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করছি, এটা প্রথম আমি করছি না। তাহলে দৃশ্যতে চ, দেখাও যায় কোথায় কোথায়, সমুদায়ান্ত পাতিনাম অসত্য ভূতানামপি ব্যুৎপত্তি নিমিত্তম অপধৃত্য বিবেচনম। বিভিন্ন সম্প্রদায়ে তারা কি করে, অসত্যভূত হলেও প্রকৃতপক্ষে কোথাও ভূ, তি, গম, লট, রাম, সু এরকম করে প্রকৃতি আলাদা প্রত্যয় আলাদা করে বিচার বাক্য আমরা ব্যবহার করি না। কারণ না পদম শাস্ত্র প্রয়োজিত এরকম বচন পাওয়া যায় শাস্ত্রে, বা আমাদের কোনো অপদ যেটা তার প্রয়োগ করা চলে না। কিন্তু যখন আমরা ব্যাকরণ শিখি, সেখানে আমরা রাম প্রাতিপদিক নিয়ে আলাদা করে সেখানে সুপ্রত্যয় যোগ করি এবং প্রক্রিয়াকারে যে রামহ রূপটা পাই, বিশ্লেষণ করার সময় আমরা প্রত্যেকটা ধাতুরূপকে, প্রত্যেকটা শব্দরূপকে আলাদা ভেঙে ভেঙে তার বিবেচনা করি। এটা শুধুমাত্র সাহিত্যেই করা হচ্ছে এমনটা নয়, ব্যাকরণ শাস্ত্রেও করা হয়। দেখো উদাহরণ দিচ্ছি কি, যথা পদান্তর ভূতয়োঃ প্রক্রিয়া প্রকৃতি প্রত্যয়োর বাক্যান্তর ভূতানাম পদানাম চেতি। ব্যাকরণ শাস্ত্রে পদের মধ্যে থাকা প্রকৃতি এবং প্রত্যয়ের বিশ্লেষণ করা হয়, এবং মীমাংসক দর্শনে সেখানে বাক্যের মধ্যে বিদ্যমান যে সমস্ত পদগুলো রয়েছে তাদের বিশ্লেষণ করা হয়। यद्यपि एवं असत्यभूतोऽपि अपोद्धारः तदुपायतया क्रियते तत् किं पुनः সত্যমিথ্যাহ। আচ্ছা, যদিও এগুলো অসত্য, মানে ভূতি, এগুলো কি আমাদের এমনি আমরা লৌকিকে ব্যবহার করতে পারি? লৌকিকে ব্যবহার করতে পারি না। আমরা নিজেদের সামাজিক জীবন যাপনে কথা বলার সময় আমরা যারা সংস্কৃতে কথা বলে তারা এরকম ভূতি, রামসু, রামগমতি এরকম প্রয়োগ করে না তারা। কেন করে না? কারণ ওগুলো অপদ, আর অপদ শাস্ত্রে প্রয়োগ করা যায় না। তাহলে কি বলছে? তাহলে এগুলো যদি সব অসত্য হয় তাহলে সত্যটা কি? আপনি বলছেন বাচক শব্দ, বাচ্যার্থ দুটো আলাদা। এদেরকে আলাদা, আলাদা করে বিবেচনা করতে হবে। কিন্তু আবার আপনিই বলছেন এগুলো সব অসত্য। এগুলো আমাদের নিজেদের বোঝার জন্য আমরা করে থাকি এগুলো। তাহলে সত্য জিনিসটা কি? আসল তত্ত্বটা কি বলতে চাইছেন? সেটাই বলছি। কি বলছে? সত্যম ইত্যাহ। তাহলে সত্যটা কি? তত্ত্বম সালঙ্কারস্য কাব্যতা। অলংকারযুক্ত শব্দ এবং অর্থই কাব্য হয়। অয়মাত্র পরমার্থः। তাহলে পুরো বক্তব্যের সার কি? অলঙ্কারস্য অলঙ্কারণ সহিতস্য সকলস্য নিরস্ত অবয়বস্য সতঃ সমুদায়স্য কাব্যতা কবিকর্মত্বম। যেটা বললাম, একদম অখণ্ড শব্দ এবং অর্থ দুটো আগে থেকে অলংকৃত হয়ে থাকবে, এরূপ যে সমুদায়, যার কোনো অবয়ব থাকবে না, সব মিলে একটা, সেটাই হচ্ছে কাব্য। যেমন আমরা কথা বলার সময়
আমাদের মুখে আমরা একটা একটা করে শব্দ বলছি, কিন্তু শব্দটা বলার আগে আমার মাথাতে বা আমার চিন্তাতে পুরো বাক্যটা একটা অবয়ব থাকে এবং ক্রমশ আমি একটা একটা করে শব্দ বলতে থাকি এবং মনের ভাবটা প্রকাশ করি। ঠিক তেমনই শব্দ এবং অর্থ এখানে সম্পূর্ণ এক, এরা আলাদা নয়। এরা কাল্পনিক একটা বিভাজন করা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য। এটাই বলছি এখানটাতে। তেন অলং তেন অলঙ্কৃতস্য কাব্যত্বম ইতি স্থিতিঃ। তাই অলংকারযুক্ত শব্দ অর্থই কাব্য হয়। কাব্যতে অলংকার দেওয়া হয় না, অলংকারযুক্ত শব্দ অর্থই কাব্য হয়। না পুনঃ কাব্যস্য অলংকারে যোগা ইতি। কাব্যে অলংকার যোগ করা হয় না, এটাই বলা হচ্ছে এখানটাতে। আচ্ছা, এই গেল কাব্যের সামান্য লক্ষণ, এই স্বরূপ। এরপর হচ্ছে কাব্যের সামান্য লক্ষণ কি বলছে? সালঙ্কারস্য কাব্যতা ইতি সম্মুগ্ধতয়া কিঞ্চিত কাব্যস্বরূপম আসূত্রিতম। সালঙ্কারস্য কাব্যতা এই সূত্রের দ্বারা আচার্য কুন্তক কি বললেন? উনি কাব্যের একটা সামান্য স্বরূপ বললেন, কিন্তু বলার পরে ওনার মধ্যে কোনো তৃপ্তি আসেনি, উনি সম্পূর্ণ তত্ত্বটা বলতে পারেননি বলে ওনার মনে হয়েছে, তাই সম্মুগ্ধতয়া পদটা প্রয়োগ করা হলো। নিপুণম পুনর্ন নিশ্চিতম, নিপুণ ভাবে উনি এখনো বললেননি কাব্যের লক্ষণটা কি। কিম লক্ষণম বস্তু কাব্যোপদেশ ভাগ ভবতি ইত্যাহ। তাহলে কি ধরনের বস্তু কাব্য হবে, তার সামান্য লক্ষণ আচার্য কুন্তক বলছেন। কি বলছে? শব্দার্থ সহিত বক্র কবি ব্যবহারশালিনী বন্ধে ব্যবস্থিত কাব্যম তদ্বিদাহ্লাদকারিণী। কাব্য কি, এই নিয়ে মোটামুটি অনেক আচার্যের অনেক মত রয়েছে। মোটামুটি দুটো সম্প্রদায় পাওয়া যায়। একটা সম্প্রদায় শুধুমাত্র শব্দকেই কাব্য মানে, আরেকটা সম্প্রদায় শব্দ এবং অর্থ দুইয়ে মিলে কাব্য হয় এটা মানে। তার মধ্যে আমাদের আচার্য কুন্তক উনি কিন্তু শব্দার্থবাদী, অর্থাৎ শব্দ এবং অর্থ দুইয়ে মিলেই কাব্য হয়, শুধুমাত্র শব্দ কাব্য হতে পারে না, এটা আচার্য কুন্তক মনে করে। দেখো এই লক্ষণটা তো বলছেন, লক্ষণে আমরা একটু অন্বয়টা দেখে নেবো। দেখো কি বলছে? এই যে এটা ভাবে সপ্তমী রয়েছে সব। শালিনী যেমন গুণিন শব্দ, তার সপ্তমীর একবচনে গুণিনী হয়, তেমনি শালীন শব্দ, তাই তার সপ্তমীর একবচনে শালিনী হয়েছে। ভাবে সপ্তমী করা সব। এই যে বক্র কবি ব্যাপার শালিনী তদ্বিদাহ্লাদকারিণী বন্ধে, এগুলো সব বন্ধের বিশেষণ। বন্ধটা কেমন, এটা এটা পড়ার জন্য আমরা বাক্যটাকে এইভাবে দেখবো। দেখো পুরো বাক্যটা হচ্ছে এইভাবে ধরবো। শব্দার্থ কাব্যম, আচার্য কুন্তকের মতে কি শব্দ এবং অর্থ এই দুই মিলে কাব্য হয়। আচ্ছা, সেই শব্দার্থ কেমন হবে? বলছে ব্যবস্থিত। যদি আমরা ভাঙি, বি যুক্ত অবস্থিত, ব্যবস্থিত, বিশেষভাবে অবস্থিত। যে কোনো শব্দার্থ কাব্য হবে না। সেই যদি দেখতে যাই, আমাদের তো দর্শন শাস্ত্র রয়েছে, স্মৃতিশাস্ত্র রয়েছে, বেদও রয়েছে, সেখানে তো শব্দ রয়েছে, অর্থ রয়েছে। বা আমি যে বাক্যগুলো বলছি, এখানেও শব্দ রয়েছে, অর্থ রয়েছে, তাহলে কি এগুলো কাব্য? না, এগুলো কাব্য নয়। তাহলে কাব্য কখন হবে? না, যেটা বিশেষভাবে অবস্থিত হবে। কোনো কবি যখন তার মনের ভাবটা প্রকাশ করবেন শ্লোকের মাধ্যমে, তখন শব্দ এবং অর্থ সামান্যভাবে থাকবে না, থাকবে বিশেষভাবে। সেই বিশেষভাবে অবস্থিত শব্দ এবং অর্থ এরা মিলে কাব্য হয়। তাহলে বোঝা গেল, ব্যবস্থিত মানে বিশেষ রূপে অবস্থিত যে শব্দ এবং অর্থ, সেটাই হচ্ছে কাব্য। এটা সহজ কথা। এরপরে বলছি কোথায় থাকবে শব্দ অর্থটা, কোথায় থাকবে? বলছে বন্ধে। মানে বন্ধে মানে হচ্ছে কাব্যে। কাব্যের মধ্যে বিশেষভাবে অবস্থিত যে শব্দ এবং অর্থ, সেটাই কাব্য। এটাই এর সামান্য অর্থ। আচ্ছা, সেই বন্ধ বা কাব্য সমূহ সেটা কেমন হবে? বলছে বক্র কবি ব্যাপারশালী বন্ধহ। সে বন্ধটা কেমন হবে? না, কবি ব্যাপারশালী। কবি ব্যাপারশালী মানে কি? কবির যে কবিত্ব বা তার মধ্যে যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভার দ্বারা শোভাযুক্ত যে কাব্য, সেটা কেমন হবে? বক্রতাযুক্ত। বক্রতাযুক্ত মানে কি? সহজভাবে রামহ বনম গচ্ছতি বললে তো আর কাব্য হবে না। সেখানে ব্যঙ্গার্থ থাকতে হবে। সেখানে শব্দ এবং অর্থের যে সামান্য অর্থ, তার থেকে অতিরিক্ত কোনো একটা অর্থকে প্রকাশিত করতে হবে। তখন গিয়ে কি কাব্য হয়। যেমন উদিতম মণ্ডলম বিধোহ, এরকম উদাহরণ আমরা রসগঙ্গোধরে পড়েছি। সেখানে সামান্য বচন উদিতম মণ্ডলম বিধোহ, গতস্থ মার্কাহা, একটাই শব্দ কিন্তু তার অনেক অর্থ আছে, সেখানে অনেক ব্যঙ্গার্থ রয়েছে। তো সেগুলো কাব্য হতে পারে, কিন্তু সামান্য বাক্যতে কাব্য হয় না। ওটাই এখানে বলা হচ্ছে। তো বক্রতা যুক্ত অর্থাৎ কবির যে পাণ্ডিত্য, কবির যে কাব্যত্ব, কবিত্ব, সেইটা থাকবে এবং তার দ্বারা শোভিত হয়েছে যে কাব্য, সেই কাব্যের কথা বলা হচ্ছে। আর কি? তদ্বিদাহ্লাদকারিণী। তদ্বিদ, তদ মানে কাব্য, বিদ মানে যে জানে, কাব্যজ্ঞ।
তাদের আহ্লাদ দেয় এমন যে বন্ধ, এমন যে রচনা, সেই রচনাকে আমরা বলবো কাব্য। বন্ধ শব্দের অর্থ অনেক রকম অর্থ করেছে। আমরা পরবর্তীকালে একটা টপিক আলোচনা করব বন্ধ নিয়ে। বন্ধ নিয়ে আলাদা টপিক আমি প্রথম দিনই বলেছিলাম তোমাদেরকে আলোচনা করব। বন্ধ মানে কাব্য বলতে অনেক জায়গাতে, অনেক জায়গায় বন্ধ মানে রচনাও বলা হয়েছে। তো যদি বলি রচনাতে বিশেষভাবে অবস্থিত শব্দ এবং অর্থ হচ্ছে কাব্য। সেই রচনাটা কেমন হবে? না, যেই রচনাটা যারা কাব্যের তত্ত্ব জানেন, যারা সহৃদয় ব্যক্তি তাদের মনে আনন্দ উৎপন্ন করবে। আর কেমন? বক্র কবি ব্যাকরণশালী যেটা হবে, অর্থাৎ কবির যে বক্রতাযুক্ত কবির যে বাণী তার দ্বারা শোভিত হবে যে রচনা, তাকে আমরা কাব্য বলবো। এটা হচ্ছে আচার্য কুন্তকের কাব্যের সামান্য লক্ষণ। দেখো, এখানে আমি পুরোটা একটা সামান্য অর্থ দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখা যাক। এবারে আচার্য কুন্তকের বৃত্তিটা দেখবো। শব্দার্থ কাব্যম, বাচক বাচ্যশ্চ দো সম্মিলিত কাব্যম। আচ্ছা, শব্দ এবং অর্থ হচ্ছে কাব্য। এর কি বলছে? বাচক বাচ্য, বাচক হচ্ছে শব্দ, বাচ্য অর্থে অর্থ। এই বাচক শব্দ এবং বাচ্যার্থ এই দুই মিলেই কাব্য। আর দ্বাও ও একম ইতি বৈচিত্র্যোক্তি, দুটোই মিলে এক, এটাই হচ্ছে বিচিত্রতা। সাধারণত কি হয়, 1+1 2 হয়ে যায় তো, কিন্তু কাব্যেতে শব্দ এবং অর্থ, শব্দ একটা অর্থ একটা, দুটো মিলে যে দুটো জিনিস তৈরি হবে না, দুটো মিলে যে একটাই তৈরি হবে। এটা হচ্ছে কাব্যের বিশেষতা। तेन यत् केषाञ्चित् मतं कविकौशलकल्पितकमनीयतातिशयः शब्द एव काव्यं, केवलं काव्यम् इति केषाञ्चित् वाच्यमेव रचनावैचित्र्यचमत्कारकारि काव्यमिति पक्षद्वयमपि निरस्तं भवति। এবং এর মাধ্যমে আচার্য কুন্তক বলে দিলেন যে যারা শুধুমাত্র কবি কৌশলের দ্বারা কল্পিত যে কমনীয় অতিশয়যুক্ত যে শব্দ, শুধুমাত্র শব্দই কাব্য হয়, যেমন আচার্য জগন্নাথ যেটা বলেছেন রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্যম। আর একটা দল আছে যারা বলে না, শব্দ নয়, শুধুমাত্র অর্থ, প্রতীয়মান অর্থ বা ব্যঙ্গ্যার্থ থাকলেই কাব্য হয়ে যাবে। এই দুটো মতই আচার্য কুন্তক মানছেন না। উনি বলছেন না, শুধুমাত্র শব্দ থাকলে কাব্য হবে না, শুধুমাত্র সুন্দর অর্থ থাকলেই কাব্য হবে না। তস্মাৎ দ্বয়োরপি প্রতিতিলম তৈলমিব তদ্বিদাহ্লাদকারিত্বম বর্ততে ন পুনরেকস্মিন। তাহলে শব্দতে এবং অর্থতে দুটোতেই সমানভাবে কাব্যত্ব রয়েছে। যেমন প্রত্যেকটা তিলে তেল থাকে, ঠিক একইভাবে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অর্থতে কাব্যত্ব লুকিয়ে থাকে। এটা হচ্ছে আচার্য কুন্তকের মত। দেখা যাক একটা উদাহরণ। তো এইটা হচ্ছে, এটা কিন্তু কাব্যের উদাহরণ নয়, শব্দচিত্রে না কাব্যম। আমরা এটা আচার্য মম্মটের যখন কাব্যপ্রকাশ পড়ছিলাম তার প্রথম উল্লাসে শেষের দিকে দেখবে শব্দচিত্রম বাচ্য চিত্রম অব্যঙ্গম ত্বরম স্মৃতম। সেখানে শব্দচিত্রে কাব্য হয় না, অর্থচিত্রে কাব্য হয় না। এটা আচার্য মম্মটও মেনেছেন। তো আচার্য কুন্তক বলছেন শুধুমাত্র শব্দ থাকলেই, সুন্দর সুন্দর শব্দ যেখানে অনুপ্রাস অলংকার থাকে, তাহলেই কাব্য হয়ে যায় না। তার একটা উদাহরণ দিচ্ছেন। কি বলছেন উদাহরণটাতে? ক্ষণতরুণী রমণমন্দিরমানন্দস্যন্দি সুন্দরেন্দুমুখী यदि सल्लीलो यदि सल्लीलोल्लापिनी गच्छसि तत् किं त्वदीयं मे अननुररन् मणिमेखलम् अविरत सिञ्जान मञ्जुमञ्जीरं परिसरणम् अरुणचरणे রণরণকম অকারণম গুরুদে। এই শ্লোকটার একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। আমি প্রত্যেকটা সময়ই বলি যে যে কোনো শ্লোক পড়ার সময় আমাদেরকে আগে জানতে হবে ওই শ্লোকের বক্তাকে এবং শ্রোতাকে। দেখো, শ্লোকটা পড়ে, এই শ্লোকটা ছন্দটা আর্যা আছে খুব সম্ভবত। শ্লোকটা পড়ে আপাতত অণকারের খুব প্রয়োগ রয়েছে, তাই না? ভণ তরুণী রমণ মন্দির মানন্দ স্যান্দি সুন্দরেন্দু মুখী, দেখো নকার এবং নকার এর খুব প্রয়োগ রয়েছে। আপাতত শ্লোক পড়েই মনে হচ্ছে এখানে কি ছন্দ কি অলঙ্কার রয়েছে, অনুপ্রাস অলঙ্কার রয়েছে, অর্থাৎ শব্দের খুব খেলা হয়েছে। কিন্তু শব্দটা সুন্দর প্রয়োগ হলেও এখানে অর্থের কিন্তু তেমন মাহাত্ম্য নেই। কেন নেই? কারণ বস্তুত এই শ্লোকটাতে এই যে যুবক দেখতে পাচ্ছি আমরা, এই যুবক তার একজন আহ, যুবতীকে বলছে, ধর রাস্তা দিয়ে যুবতী তার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে রমণ মন্দিরে বা প্রেমিকের বাড়িতে দেখা করতে যাচ্ছে, আর এই যুবক ওই যুবতীকে টোন কেটে কথা বলছে। কি বলছে? দেখো, অনুবাদে কি বলছে, হে আনন্দ সিয়ান্দি সুন্দরেন্দু মুখী, সম্বোধন করছে। এটা পুরোটা একটা সম্বোধন পদ, ভেবে কিন্তু সম্বোধন পদ। আনন্দ আনন্দ সিয়ান্দি সিয়ান্দি সুন্দরেন্দু মুখী, এটা একটু বানানটা ভুল আছে। আনন্দ সিয়ান্দি সুন্দরেন্দু মুখী মানে যার মুখ থেকে আনন্দ চুইয়ে চুইয়ে পড়ছে এবং যার মুখটা চাঁদের মতো সুন্দর, এরূপ যে যুবতী তাকে সম্বোধন করেছে। আবার কি বলছে? সল্লীলোল্লাপিনী, এবং যে মধুর
উত্তম উত্তম ক্রীড়ার দ্বারা আসক্ত বা মধুর সম্ভাষণ করে। আর কেমন? অরুণাচরণে, তোমার চরণ যুগল কেমন? অরুণ মানে আলতা পরেছে চরণে। ধণ, ধণ মানে বদ, অথয় তুমি বলো। যদি রমণ মন্দিরম গচ্ছসি, তুমি যদি তোমার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছ, তৎবদীয়ম অননু রণন মণিমেখলম অবিরত সিঞ্জান মঞ্জিরম পরিসরণম অকরম্যে রণনকম কিম কুরুতে। তুমি যখন যাচ্ছ, তোমার পায়ে নূপুর পরে আছো, এই নূপুরের যে মধুর সিঞ্জান মানে সিঞ্জন মানে মধুর যে আওয়াজ, মধুর যে ধ্বনি, সেই ধ্বনি অকারণে আমার মনের মধ্যে কেন অকারণম মে রণরণকম কিম কুরুতে, কেন আমার মনের মধ্যে একটা কি বলবো আশঙ্কা তৈরি করছে আমার মনের মধ্যে। দেখো এখানটাতে আমরা রণর আকুলতাম কুরুতে মানে আমাকে ব্যাকুল করে দিচ্ছে, তোমার এই গমনটা আমাকে ব্যাকুল করে দিচ্ছে। এখানটাতে আরেকটা জিনিস রয়েছে, এই যে যেটা বললাম রণমন্দির হচ্ছে কেলি গৃহম, আর সল্লীলোল্লাপিনী মানে উত্তম ক্রীড়াভিহি বা উচ্চৈহি আলোপতি, দুটোই হতে পারে, তাকে সম্বোধন করছে। তাহলে একজন যুবক একজন যুবতীকে এইভাবে সম্বোধন করে বলছে। সেই যুবতী যাচ্ছে তার প্রেমিকের সাথে দেখা করতে, আর এই যুবক ওই যুবতীর গমন উপলক্ষ করে তাকে বলছে, তুমি যাচ্ছ, তোমার যাওয়াতে আমার মনে কেন ব্যাকুলতা তৈরি হচ্ছে, এই কথাটা বলছে। এটা সাধারণত ধরো রাস্তার ধারে যদি কোনো যুবক কোনো যুবতীকে এই ধরনের কথা বলে, সে কোথাও যাচ্ছে তাকে টোন কেটে কথা বলছে, জিনিসটা নিতান্ত গ্রাম্য একটা জিনিস, অসভ্য একটা কথা, এটা বলা উচিত নয়। তো সেই জিনিসটা এখানে ঘটছে কাব্যতে, এরকম মানে ঔচিত্য রহিত কোনো কথা বলা যাবে না, কিন্তু এখানে ঔচিত্যের হানি ঘটেছে, তাই এটা কিন্তু উত্তম কাব্য হচ্ছে না। এখানে শব্দ সুন্দর রয়েছে, কিন্তু অর্থতে একটা গ্রাম্যতা লুকিয়ে রয়েছে, অর্থের মধ্যে একটা অশ্লীলতা লুকিয়ে রয়েছে। তাই অর্থটা উৎকৃষ্ট নয়, শব্দটা উৎকৃষ্ট। তাই শুধুমাত্র শব্দ উৎকৃষ্ট হলেই কাব্য হবে না, এটা আচার্য কুন্তক এখানে বলে দিলেন। দেখো কি বলছে এখানে আচার্য কুন্তক, প্রতিভা দারিদ্র দৈন্যাদ অতি স্বল্প সুভাষিতেন কবিনা বর্ণ সাবর্ণ্য রম্যতা মাত্রম অত্র উদিতম ন পুনর্বাচ্য বৈচিত্র্য কণিকা কাচিদস্তি। কবি তার প্রতিভার দরিদ্রতাবশত প্রতিভার, তার মধ্যে প্রতিভার অভাব রয়েছে, তার জন্য কবি এখানে কয়েকটা সুভাষিত বচনের মতো কয়েকটা পদ ব্যবহার করেছেন, যে পদগুলো আপাতত রমণীয় মনে হচ্ছে, কিন্তু এখানে কোন রকম কাচিৎ কণিকা অস্তি, পুনর্বাচ্য বৈচিত্র্য কণিকা কাচিৎ অস্তি, এখানে কোনো মানে বাচ্য বৈচিত্র্যতা নাই এখানে, অর্থাৎ সুন্দর কোনো অর্থ এখানে তার কণিকা মানে একটা কোণও নেই এখানে। এটা হচ্ছে আচার্য কুন্তকের বক্তব্য। তারপরে দেখো, यत्किल नूतनतारुण्यतरङ्गितलावण्यपटः कान्तेः कान्तायाः कायमानेन केनचिद् एतदुच्यते यदि त्वं तरुणी रमणमन्दिरं व्रजसि तत् किं त्वदीयं परिसरणं রণরণকম মম করোতি ইতি গ্রাম্যোক্তি। যেটা আমি বললাম, অথবা এই ব্যাখ্যাটা যদি এইভাবে করা যায়, ধরো এই যুবক ওই যুবতীকে মনে মনে ভালোবাসে, কিন্তু ওই যুবতীর সাথে এই যুবকের হয়তো, এবং এই যুবতী ওই যুবকের কাছকে না এসে অন্য কোনো পুরুষের কাছকে যাচ্ছে যাকে সে ভালোবাসে, তখন এর মনে যদি এরকম আশঙ্কা জাগে, তখন কাময় মানিন, এবং কামনা দ্বারা পীড়িত হয়ে কেনচিৎ যদি এরকম বলে থাকে যে ত্বম তরুণী রামনা মন্দিরম বরজসি কিম ত্বদীয়ম পরিসরণম, মানে তোমার এই গমন, তোমার গমন রণরণকম অকারণম, আমাকে কেন অকারণে ব্যাকুল করে তুলেছে, এই কথাটাও যদি বলে থাকে কেউ, সেটাও গ্রাম্য উক্তি। কোনো নায়িকাকে এই ধরনের কথা বলা উচিত নয়, সে অপরের নায়িকা, তো তারকে উদ্দেশ্য করে এরকম গ্রাম্যোক্তি করা উচিত নয়, আচার্য কুন্তকের এটা বক্তব্য। তো এটা কাব্য হতে পারে না। কিঞ্চ ন অকারণম, আবার ব্যাখ্যাটা যদি এভাবে করা হয় না, শুধুমাত্র অকারণে হচ্ছে এমনটা নয়, এখানে একটা কারণ রয়েছে। কি কারণ? यतः तस्य অনাদরেণ গমনেন তদ অনুরক্তান্তঃকরণস্য বিরহ বিধুরতাশঙ্ক কাতরতা কারণম রণরণকস্য। আচ্ছা, অকারণেই হচ্ছে না, একটা কারণ রয়েছে। কি? এই যে যুবক, সেও তো ওই যুবতীকে পছন্দ করে এবং তাকে অবহেলা করে যুবতী চলে যাচ্ছে। তো এর জন্য এর মনের মধ্যে বিরহের আশঙ্কাতে এর মনের মধ্যে এই ব্যাকুলতা উৎপন্ন হয়েছে। যদি এমন ব্যাখ্যা করা হয়, यदि वा परिसरणस्य मया किम् अपराधम् इत्यपि कारणता সম্পর্কাৎ এতদপি অতি গ্রাম্যতর। আর যদি বলে যে তুমি ওর কাছে যাচ্ছ কেন, আমি কি অপরাধ করলাম, এই ধরনের ব্যাখ্যাও যদি কেউ করতে চান, তবুও এই শ্লোকটা কিন্তু গ্রাম্য দোষ রয়েই যাচ্ছে।
অর্থাৎ গ্রাম্যতা এই অশ্লীলতা শ্লোকের এই বাক্যের মধ্যে এই শ্লোকটা রয়ে গেছে। তাই এই ধরনের গ্রাম্যতা দোষযুক্ত শ্লোক কখনোই সুন্দর শব্দ থাকলেও কাব্য হতে পারে না। এটা আচার্য কুন্তকের বক্তব্য। তারপর কি বলছে দেখো, সম্বোধনানি চ বহূনি মুনিপ্রণীত স্তোত্রামন্ত্রণ কল্পানি চ কাঞ্চিদপি। আচ্ছা, কি বলছে এখানটাতে, যে এই শ্লোকটাতে দেখো অনেকগুলো সম্বোধন পদ রয়েছে, এবং এই ধরনের সম্বোধন পদগুলো সাধারণত যারা মুনি হয়, যারা ঋষি হয়, তাদের যেটা স্তোত্র হয়, সেই স্তোত্রটাই এনারা করে থাকেন। কিন্তু এটা তো কোনো স্তোত্র নয়, এটা কাব্যতে এত সম্বোধন পদে প্রয়োগ করা চলে না। যেমন ধরো গঙ্গার যে স্তোত্র রয়েছে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেখো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, একদম প্রত্যেকটা পদেই সব সম্বোধন পদ। এই সমস্ত এগুলো এত সম্বোধন পদের প্রয়োগ যদি কোনো মুনি বা ঋষি তার স্তোত্রতে করতে থাকেন, তাতে কোনো দোষ নেই। কিন্তু মূল কাব্যতে এত সম্বোধন পদ করা উচিত নয়, এটা আচার্য কিন্তু বলছেন। বলছেন ন কাঞ্চিদপি তদ্বিদাম আহ্লাদকারিতাম পুষ্ণন্তি ইতি যৎকিঞ্চিৎ এতৎ। এই শ্লোকের মধ্যে, এই পদ্যের মধ্যে কোথাও আহ্লাদকারিত্ব নেই, চমৎকারিত্ব নয়। তাই এটা যৎকিঞ্চিৎ, মানে এটার কোনো গুরুত্ব নেই, এটার কোনো ভ্যালু নেই। অর্থাৎ এটা উত্তম কাব্য কি, এটা অধম কাব্যের যোগ্য, এটা উত্তম কাব্য হতে পারে না। এটা আচার্য কুন্তকের বক্তব্য। তাহলে শুধুমাত্র সুন্দর শব্দ হলে কাব্য হয় না, তাতে অর্থটাও সুন্দর রাখতে হয়, এটা হচ্ছে মূল সার। আচ্ছা, এরকম কি কিছু রয়েছে যে আচার্য কুন্তক বলেছেন যেখানে অর্থ আছে কিন্তু শব্দ, অর্থটা সুন্দর কিন্তু শব্দটা সেখানে নেই, বা শুধুমাত্র অর্থই রয়েছে, অর্থের কোনো বিশেষ গুরুত্ব নেই এবং শব্দটাও বাজে, সেখানেও কিন্তু কাব্য হয় না। যেমন দেখো এই যে শ্লোকটা রয়েছে, এই শ্লোকটাতে শব্দ মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা কঠিন শব্দ নেই, কিন্তু অর্থটাতে কোনো অর্থের কোনো বৈচিত্র্য নেই। কি বলছে, প্রকাশ স্বাভাবিয়ম বিদধতি ন ভাবাস্তমসি যৎ তথা নৈতে তে স্যুর यदि किल तथा तत्र न कथम् गुणाध्यासाभ्यास व्यसन दृढ़ दीक्षा गुरुगुण রবিব্যাপারোয়ম। আচ্ছা, এখানে যাদের সমস্যা রয়েছে, রবিব্যাপারোয়ম, এটা কিমর্থম সদৃশম তস্য মহত, এরকম একটা হবে হয়তো। দেখো এর বাংলা মানেটা দেখো কি বলছে, কিছু বস্তু স্বাভাবিকভাবে প্রকাশ স্বরূপ নয়, কারণ তারা অন্ধকারে প্রকাশ পায় না। যদি তারা তেমন স্বাভাবিকভাবে প্রকাশ স্বরূপ হতো, তাহলে অন্ধকারও সেরূপ হতো। সূর্যের কিন্তু এরূপ একটি ব্যাপার আছে, যা স্বকীয় গুণ অন্যের উপর আরোপ করার গভীর আসক্তি। তমনাশের মতো কঠোর দীক্ষাদানে অভ্যস্ত আচার্যের সঙ্গে তুলনীয় সূর্যের তেজের সমতুল্য আর কি থাকতে পারে। এই শ্লোকটাতে আমি ডিটেলসে বললাম না, কারণ সময় অল্প আছে। এই শ্লোকটাতে সাধারণত কোনো সুন্দর অর্থ নেই, নৈয়ায়ীদের মতো কথা। কিছু বস্তু স্বাভাবিকভাবে প্রকাশ স্বরূপ নয়, কারণ তারা অন্ধকারে প্রকাশ পায় না। কি বলছে এটাতে, মানে এটা হয় কারণ এটা হয় না, আমি যাচ্ছি না কারণ ও যাচ্ছেন, এই ধরনের বাক্য কাব্য হবে না। তার মধ্যে চমৎকারিতা থাকতে হবে। এখানে শব্দগুলো সেই অর্থে প্রয়োগ করা হয়নি। আর কি হয়েছে, এখানে অর্থটার মধ্যে মানে অর্থের চমৎকারিত্ব নেই, অর্থের মধ্যে নৈয়ায়িকদের মতো বাক্যের গঠন চলে আসছে। এই ধরনের বাক্য কাব্য হতে পারে না, এটা আচার্য কুন্তকের বক্তব্য। তাহলে শুধুমাত্র শব্দ সুন্দর থাকলেও কাব্য হয় না, শুধুমাত্র অর্থ সুন্দর হলেও কাব্য হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। শব্দ এবং অর্থ দুই যেখানে চমৎকার যুক্ত হবে, দুই যেখানে অলঙ্কৃত হবে, সেখানে হবে কি কাব্য। এটা হচ্ছে আচার্য কুন্তকের বক্তব্য। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, সালঙ্কারস্য কাব্যতা, কাব্যের স্বরূপ জানলাম এখানে, এবং তারপরে যে বন্ধের ব্যবস্থা, কাব্যের সামান্য লক্ষণ দেখলাম, এবং কাব্যের বিশেষ লক্ষণ এবারে দেখবো আমরা। দেখো এখানে কি বলছে, वाच्यार्थो शब्द प्रसिद्धम इति यद्यपि तथापि काव्य मार्गेस्मिन् परमार्थोऽयमेतयोः। কি বলছে, ইতি এবং বিধম, মানে দেখো আমি কি বললাম, কাব্যে বাচক শব্দ এবং বাচ্যার্থ থাকে। যারা এর আগে কাব্যের প্রকাশের ভিডিওগুলো দেখেছো তারা জানো কাব্যের শব্দ তিন প্রকারের হয়। একটা হচ্ছে বাচক, লাক্ষণিক এবং ব্যঞ্জক। অর্থ তিন প্রকারের হয়, বাচ্যার্থ, লক্ষ্যার্থ এবং ব্যঙ্গ্যার্থ, এবং বৃত্তিও তিনটা হয়, অভিধাবৃত্তি, লক্ষণাবৃত্তি এবং ব্যঞ্জনাবৃত্তি। এখানে কি বলছে দেখো, বাচ্যার্থ বাচক শব্দ প্রসিদ্ধম ইতি यद्यपि, যদিও প্রসিদ্ধ রয়েছে, কি প্রসিদ্ধ রয়েছে, বাচ্যার্থ এবং বাচক শব্দ এ দুটো প্রসিদ্ধ রয়েছে, তথাপি তবুও কাব্য অস্মিন কাব্য মার্গে, আমাদের যে কাব্য জগৎ, কবিদের যে কাব্য,
পরমার্থমেতয়োঃ, এখানে এদের মধ্যে একটা পরমার্থ রয়েছে, একটা বিশেষ অর্থ রয়েছে এই দুটো শব্দের মধ্যে। সেটা কি? তাকে বলছে ইতি এবং বিধম প্রসিদ্ধম প্রতীতম ইয়ো বাচকঃ স শব্দঃ ইয়ো ইয়ো বাচ্যস ইয়ো বাচ্যঃ চ অবিধেয়ঃ সো অর্থঃ। কি বলছে? বাচকঃ শব্দঃ, আর বাচক শব্দের যেটা অর্থ সেটা হচ্ছে বাচ্যার্থ বা অবিধেয়ার্থ। এবারে প্রশ্ন তোলা হচ্ছে, আচ্ছা আমরা তো কাব্যে তো জানি তিন প্রকার, যারা কবি রয়েছেন, যারা আলংকারিক রয়েছেন, ওনারা তিন প্রকারের শব্দ স্বীকার করেন। তাহলে এখানে শুধুমাত্র বাচক শব্দ বললেন কেন? এটাই বলছে, ননু চ দ্যোত দ্যোতকব্য ব্যঞ্জকাউ অপি শব্দ, মানে দ্যোতক ব্যঞ্জকৌ অপি শব্দৌ সম্ভবতঃ। দ্যোতক শব্দ এবং ব্যঞ্জক শব্দও থাকে, মানে লাক্ষণিক শব্দ এবং ব্যঞ্জক শব্দ তো থাকে। তদ অসংগ্রহাৎ নাতি ব্যাপ্তিহি, কিন্তু তাদের তো এখানে গ্রহণ করা হয়নি। তাহলে কি এখানে অব্যাপ্তি দোষ হয়ে গেল? অব্যাপ্তি দোষ হয়ে গেল? বলছে না, তাদের গ্রহণ করা না হলেও এখানে অব্যাপ্তি দোষ হয়নি। কেন হয়নি? ইয়াস্মাৎ অর্থ প্রতীতি কারিত্ব সামান্যাৎ উপচারাৎ তৌ অপি বাচকমেব। যেহেতু ওই যে বাচক শব্দের দ্বারাই ওই দ্যোতক এবং ব্যঞ্জক উভয় শব্দেরই গ্রহণ করা হচ্ছে। কেন? কারণ দ্যোতক শব্দ অর্থকে প্রকাশিত করে, ব্যঞ্জক শব্দ একটা বিশেষ ব্যঞ্জনার্থ বা ব্যঙ্গ্যার্থকে প্রকাশ করে। দুটোই যেহেতু অর্থকে প্রকাশ করে, অর্থকে প্রকাশ করতে সাহায্য করে, সেহেতু বাচক এই শব্দের দ্বারাই তাদের গ্রহণ করা হয়ে গেল। এবং দ্যোতীয় ব্যঙ্গয়োর অর্থয়োর প্রত্যয়ত্ব সামান্যাৎ উপচারাৎ বাচ্যত্বমেব। এবং বাচ্য এই অর্থের দ্বারাই দ্যোত্যার্থ এবং ব্যঙ্গ্যার্থ উভয়েরই গ্রহণ করা হয়ে গেল। মানে বাচক শব্দ এবং বাচ্যার্থ যে কথাটা বলা হলো, এগুলো সামান্য তো বলা হয়েছে, এই সামান্যের দ্বারাই বিশেষের গ্রহণ করা হয়ে যাবে। এটা আচার্যের বক্তব্য। আচ্ছা, এবার তারপরে কি বলছে দেখো, তস্মাৎ বাচকত্বম বাচ্যত্বম চ শব্দার্থয়োর লোকে সুপ্রসিদ্ধম যদ্যপি লক্ষণম তথাপি अस्मिन् अलौकिके काव्यमार्गे कविकर्म वर्त्मनि अयम् एतयोर वक्ष्यमाण लक्षणः परमार्थः किमपि अपूर्वः तत्त्वम् इत्यर्थः। যদিও বাচ্যত্ব এবং লাক্ষণিকত্ব এবং ব্যঞ্জকত্ব এগুলোর আলাদা আলাদা লক্ষণ রয়েছে, সরি, এখানে আলাদা লক্ষণ রয়েছে, কিন্তু এখানে কি বলছে, যদিও বাচকত্বম এবং ব্যঞ্জক, বাচ্যত্বম এবং বাচকত্বম শব্দার্থ লোকে সুপ্রসিদ্ধম, কোনটা বাচক শব্দ, কোনটা ব্যঞ্জক শব্দ, কোনটা লাক্ষণিক শব্দ, হ্যাঁ এগুলো আমরা প্রসিদ্ধই রয়েছে। ধরো যদি বাচক শব্দ বলি, মানে বাচক শব্দ মানে কি, অস্মাৎ পদাৎ অয়মার্থ বোধ্যব্যঃ। যদি আমি বলি পেন, সাথে আমার মনের মধ্যে একটা পেনের চিত্র ভেসে উঠছে, তো ওই যে চিত্রটা ভেসে উঠছে সেটা হচ্ছে, ধরো এই যে পেন বললাম, এটা হচ্ছে অর্থ। আর পেন বা লেখনীটা হচ্ছে শব্দ। লেখনী শব্দ শোনা মাত্রই অভিধা ব্যক্তির দ্বারা আমার গ্রহণ হচ্ছে এই পেনের। তাই এটা হচ্ছে বাচক শব্দটা হচ্ছে লেখনী, বাচ্য অর্থ হচ্ছে এই এটা হচ্ছে বাচ্য অর্থ বা লেখনী রূপ অর্থ। এটা এটা আছে, এটা তো লোকে প্রসিদ্ধই রয়েছে। তবুও কাব্যতে, অস্মিন কাব্য মার্গে, মার্গ মানে হচ্ছে বর্তমানী, বর্তমান শব্দ, কবি কর্ম বর্তমানী, কবির কাব্য মার্গে অয়ম এতয়োঃ বক্ষ্যমাণ লক্ষ্মণঃ পরমার্থঃ লক্ষণঃ পরমার্থঃ। এবং কাব্যতে এই বাচক শব্দ এবং ব্যঞ্জক শব্দের লক্ষণটা আলাদা। কিমপি অপূর্ব তত্ত্বম ইত্যর্থঃ। অন্যান্য শাস্ত্রের থেকে কাব্যের যে বাচক শব্দ বা আরো যে তিন প্রকার শব্দ রয়েছে বা আরো যে তিন প্রকার অর্থ রয়েছে, এরা একটু স্বতন্ত্র, একটু আলাদা। যদিও অনেকে আবার লাক্ষণিক শব্দকে স্বীকার করেন না, অনেকে আবার ব্যঞ্জক শব্দকে স্বীকার করেন না, কিন্তু কাব্যতে তিন প্রকার শব্দ স্বীকার করা হয়। কীদৃশম ইত্যাহ। আচ্ছা, তাহলে শব্দ এবং অর্থ স্বরূপটা কি? আপনি তো বললেন যে এইরূপ শ্লোক হলে কাব্য হবে না, এইরূপ শব্দ হলে কাব্য হবে না, এইরূপ অর্থ হলে কাব্য হবে না। তাহলে কাব্যটা কেমন হবে একটু উদাহরণ দিয়ে বলুন আপনি। আচার্য কুন্তকে জিজ্ঞাসা করতেই পারি আমরা। আচার্য কুন্তক একটু পরে তার উত্তর দেবেন, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। তাহলে আজকে দেখলাম, পরের ভিডিওতে আমরা দেখবো যে বাচক শব্দ এবং বাচ্যার্থ, বাচক শব্দ রয়েছে এবং বাচ্য অর্থ রয়েছে, এবং আর যে বাকি অর্থগুলো রয়েছে এবং সেখানে শব্দ রয়েছে, অর্থ রয়েছে, কি ধরনের শব্দ কাব্য হবে, কি ধরনের অর্থ কাব্য হতে পারে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবং তাহলে আজকে যেটা মূল দেখলাম, যে শুধুমাত্র সুন্দর শব্দ থাকলেই কাব্য হবে না, বা শুধুমাত্র সুন্দর অর্থ থাকলেই কাব্য হবে না, যেখানে অর্থ এবং শব্দ দুটোই সুন্দর সেটাই কাব্য হয়। আর সালঙ্কার হচ্ছে কাব্যতা, এই বচনটা খুব ইম্পর্টেন্ট। এর মানে কি, অলঙ্কার যুক্ত শব্দ অর্থই মিলে কাব্য হয়।
শুধুমাত্র অর্থ বা শুধুমাত্র বা আগে কাব্য লেখা হলো, পরে অলংকার যোগ হলো এমনটা নয়, বা শুধু অর্থ অলংকৃত হলেই কাব্য হবে না, বা শুধু শব্দ অলংকৃত হলেই কাব্য হবে না। যেখানে অলংকৃত শব্দ এবং অর্থ দুইয়ে মিলে কাব্য হয়, সেটাকে যথার্থ কাব্য বলা হবে। এর উদাহরণ আমরা পরের দিনে দেখব। এবং বাচক শব্দ কাকে বলে, বা শব্দের স্বরূপটা কেমন হবে কাব্যেতে, অর্থের স্বরূপটা কেমন হবে কাব্যতে, সেটাও আমরা পরের দিনে আলোচনা করব। সকলকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য।